প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ১৪। লেখনীতে লামি ইসলাম সাম্মী। সময়টা রাত ১১টা। একের পর এক ডিং করে যাচ্ছে মিলি। তার সামনে মাথা নিচু করে ফোন স্ক্রিনে মুখ বুজে রেখেছে শুভ্র। ফোন স্ক্রিনে ভেসে আছে লামিয়ার মারামারির ভিডিও। ভার্সিটির প্রথম দিনে সেই মারামারির ভিডিও পেয়েছে আজ শুভ্র। তার এই নিয়ে ১০ বারের ওপরে দেখে ফেলেছে। ভিডিও দেখে বেশ হাসি পাচ্ছে তার। যে মেয়ে আগে একটা পিঁপড়ে মারতে ভয় পেত, সেই মেয়ে নাকি এমন জঙ্গলি হয়ে মানুষ পেটাচ্ছে। শপিং মল থেকে শুভ্র আর মিলি শুভ্রর বাড়িতে এসেছে, কারণ মিলি বাংলাদেশে আসার পর থেকে শুভ্রর বাড়ি থাকছে আর শুভ্র ইসলাম বাড়িতে। মিলি ড্রিঙ্ক করতে করতে পুরোই মাতাল হয়ে গিয়েছে। নেশা বেশ চড়েছে আজ। সামনে তাকিয়ে শুভ্রকে দেখলো। সে এখনো ফোনে আটকে আছে। আসার পর থেকে ফোনে থেকে চোখ সরছে না তার। মিলি তা দেখে বেশ বিরক্ত হলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতে এলোমেলো পায়ে শুভ্রের গলা পেঁচিয়ে ধরতে শুভ্র ঝাড়া মেরে সরিয়ে দিল, যার কারণে মিলি ফ্লোরে পড়ে গেল। শুভ্র হিসিয়ে বলে উঠল, একদম সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, নয়তো জানে পুঁতে ফেলবো। শপিং মলে কিছু বলিনি দেখে এখনো যে বলবো না তা নয়। আমাকে তুমি বেশ করে চেনো। আমি কি জিনিস, যতটুকু কাজ দেওয়া হয়েছে ঠিক ততটুকুই করবে। বেশি বাড়াবাড়ি করলে এর ফল খারাপ হবে। দ্বিতীয়বার আমাকে স্পর্শ করতে আসলে ওই হাত টুকরো টুকরো করে দিব। বলে শুভ্র পাশ থেকে পানির বোতল তুলে নিল, নিজের শরীরে ঢেলে দিয়ে শরীর ঝাড়া দিল, এমন ভাবে যেন গায়ের ময়লা লেগেছে। এমন অপমানে মিলে ছলছল হয়ে তাকিয়ে শুভ্রের দিকে, চোখ দিয়ে দুটো ফোঁটা জল গড়িয়ে পড়ল। শুভ্র তার দিকে ফিরেও না তাকিয়ে হিতাকে বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। তিহা মিলিকে ফ্লোর থেকে উঠে বেরোতে মিলি তিহাকে সরিয়ে দিল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। তিহা মিলির অবস্থা বুঝতে পেরে দ্রুত পকেট থেকে একটা ইঞ্জেকশন মিলির হাতে পুশ করে দিল। মিলি আস্তে আস্তে চোখ বন্ধ করে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। বারান্দায় বসে গেম খেলছিল লামিয়া, মাহির, তাইবা। দেখে মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ কাজ করছে। বাড়ির সবাই কিছুক্ষণ আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারাই পেঁচার মতো শুধু জেগে আছে। হঠাৎ বাগানের পেছনে গেট খোলার শব্দ শুনে কান খাড়া করলো চারজনই, কিন্তু চোখ তাদের ফোনে। পুনরায় লোহার গেট পুরনো লোহার গেট হওয়ায় গেট খুলে বেশ জোরে শব্দ হয়। আস্তে আস্তে শব্দ বাড়তেই চারজন ফোন থেকে চোখ সরিয়ে একে অপরের দিকে চাওয়াচাই করলো। তারপর বারান্দা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখলো কেউ কালো রঙের হুডি পরে বাগানে প্রবেশ করছে। তাদেরকে ভুরু কুচকে তাকিয়ে যে যার ঘরে চলে গেল। লামিয়া তার খাটের নিচে থেকে হকি স্টিক বের করলো, আসলো রুম থেকে। মাহিরের হাতে ক্রিকেট ব্যাট, তাইবের হাতে ক্রিকেটের স্ট্যাম্প। তাইবার হাতে দা দেখে লামিয়া মাহির তাইবা ভুরু কুচকে তাকালো। মাহির পাশ থেকে বলল, সব ঠিক আছে, দা কেন? তাইবা মাহিরের কথা শুনে বিরক্তি নিয়ে বলল, ওই চোরের গা আমি আলাদা করে দিব। এখন চল তাড়াতাড়ি। কেউ আর কিছু না বলে দ্রুত দৌড়ে বাহিরে আসলো। এসে দেখলো বাগানে কালো হুডি পরা কয়েকজন লোক বাগানটা থেকে হাসলিনা ফুল ছিঁড়ে সেটা পকেটে গুজে সামনের দিকে এগোচ্ছে। লামিয়া তাইবা মাহির তাকে অনুসরণ করে পিছন পিছন এগিয়ে গেল। হুডি পরা লোকটি সোজা লামহার বেলকনির সামনে এসে দাঁড়ালো। লামিয়া তাইবা মাহির চুপচাপ অন্ধকারে দেখতে লাগলো লোকটিকে। হুডি পরা লোকটি পাশে থেকে মই এনে লামিয়ার বেলকনি বরাবর রাখলো। তা দেখে তাই ফিসফিস করে বলল, সব বুঝলাম, কিন্তু চোর লামহার ঘরের বেলকনিতে মই রাখলো কেন? পাশ থেকে মাহির আস্তে করে বলল, ঠিক ওই তো, চোর কি লামহার ঘর থেকে চুরি করবে নাকি? পাশ থেকে তাইবা বলল, যেখান থেকে চুরি করুক না কেন, ও এর মৃত্যু আজ আমার হাতেই হবে। লামিয়া বাঁকা এসে বলল, এ কোনো সাধারণ চোর নয় লা, এ হচ্ছে প্রেমিক চোর, এর সাংঘাতিক ক্ষমতা। তাই বলল, কেমন সাংঘাতিক? লামিয়া ঠোঁট কামড়ে হেসে বলল, খুবই সাংঘাতিক, আর এর শাস্তি পেতে হবে। রাত বেরাতে প্রেম, চুরি করে ইসলাম বাড়ির গেট লাউড করা। লামিয়ার কথায় তখন না বুঝতে পারলে এখন তারা তিনজনই ভালো করে বুঝতে পেরেছে। তাই বুঝতে পেরে বাঁকা হেসে বলল, তব তেরা কেয়া হোগা কালিয়া। লামিয়া দাঁতের পাটি বের করলো, 1 2 3, চোর চোর চোর, ও চাচা, ও চাচি, ও দাদা, ও দাদি, ও আম্মা, ও আব্বা, আম্মা গো, আমাগো বাড়িতে চোর আইছে গো, আমগো সব চুরি কইরা লইয়া গেল গো। গানের সুরে সুরে ডাকতে লাগলো তারা চারজন। গানের সুরে সুরে চেঁচানোর শব্দে হুডি পরা লোক হকচকিয়ে গেল। পেছনে তাকিয়ে হঠাৎ পশ্চাৎ দেশে তাইবের ট্যাম্প দিয়ে দাঁড়িয়ে বাড়ি বসাতে দেখে হুডি পরা লোকটি বাবাকে বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তাইব, মাহির, আবিরের পশ্চাতে আরো 4-5টা বাড়ি
বাড়ি বসিয়ে দিল। তাইবা তার হাতে দা তুলে চেঁচাতে লাগলো, দে বেটারে দে, আরো দুইটা দে। তাদের এমন চেঁচামেচি শুনে জ্যাকি দৌড়ে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। এদিকে আবিরও বাবা ও মা বলে চিৎকার করছে। সবাই গেট দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতে শুভ্র বাগান থেকে এমন চেঁচামেচি শুনে দৌড়ে এগিয়ে আসে। তাদের এই অবস্থা দেখে হতভম্ব হয় ইসলাম বাড়ির চারজন। গলা নয়তো যেন পাড়ার মসজিদের মাইক। তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে বাড়ির সবাই লাঠি ঠাঙা নিয়ে বের হয়েছে, খুঁজতে লাগলো কোথা থেকে এমন চিৎকার চেঁচামেচি আসছে। এদিকে তাদের চিৎকার শুনে ইসলাম বাড়ির সবাই দৌড়ে বাগানে এসেছে। এদিকে আজমেরি বেগম ফেস প্যাক মুখে লাগিয়ে সবসময় ঘুমায়, আজকেও ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়েছিল। চোর চোর চিৎকার শুনে আজমেরি বেগম দ্রুত আলমারি খুলে একে একে সব গয়না পরে ফেলেছে। তারপর তড়িঘড়ি করে বাগানে দিকে দৌড় দিল। এদিকে খানবাড়ির লোকজনও লাঠি নিয়ে দৌড়ে এসেছে ইসলাম বাড়িতে। আমির সাহেব রেগে বললেন, চোর এসেছে, কোথায় চোর? ওর পেছনে মেরে চামড়া তুলে ফেলবো বলে দৌড়ে গেলেন বাগানে। তাই হুডি পরা লোকটার হাত ধরে বলল, ইয়ে, হাত মুছে দে দো চোরা। পাশ থেকে তাইবা ধাক্কা দিয়ে সরিয়ে দিল হুডি পরা লোকটির। মাথা ধরে দাও পরে তুলে নাটকীয় ভঙ্গিতে বলল, হে নরপিচাস, আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত। তোমারা ইয়া সব মুঝে দে দো চোর। হুডি পরা লোকটি তাইবার হাতে দা দেখে ভয় পেয়ে অনবরত মাথা নাড়াতে লাগলো। তাইবা ভিলেনের মতো হো হো করে হেসে উঠল। হুডি পরা লোকটি মাথা নেড়ে বলল, কাবি নেহি কাবি নেহি। তাইবা তা দেখে শয়তানি হাসি দিয়ে বলল, প্রস্তুত হও মৃত্যুর জন্য। আজ আমি চোর বলি দিব, তারপর এর হুডি দিয়ে আমি রানী অরুন্ধতির মতো করে একটি অস্ত্র বানাবো, এর হাড্ডি ব্যবহার করে। হা হা। পাশ থেকে লামিয়া মাহির একসাথে সুরে সুর মেলালো, জয় জয় মা তায়েবা, জয় জয় মা তায়েবা, জয় জয় মা তায়েবা। শুভ্র দাঁড়িয়ে শুধু কাণ্ড দেখছে, সে হাসবে নাকি আটকাবে তা বুঝতে পারছে না। হঠাৎ পেছন থেকে আনিসুল সাহেবের কণ্ঠ শুনে সবাই পিছু ঘুরে দেখলো। আশেপাশে সবাই সে উপস্থিত হয়েছে বাগানে। তায়েবা মাহির লামিয়া থেকে থেমে গেল। তাইবার হাতে দা দেখে জাহিদ হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। হুডি পরা লোকটি মাটিতে শুয়ে চুপসে আছে। ইসলাম বাড়ির চার বিচ্ছুর হাতে পড়ে বেচারি আদমরা হয়ে গিয়েছে। এখন যদি তাদের হাতে উত্তম মাধ্যম খায় তাহলে বেচারি আজকে ইনানিল্লা হয়ে যাবে ভেবে হুডি পরা লোকটি চুপসে আছে। এদিকে তাইবা মাহিল্লামিও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তারা চোর ধরেছে বলে। তাদের আনিসুল সাহেব চারজনের দিকে তাকিয়ে গর্বের সাথে বলল, আজকে আমার অনেক গর্ব হচ্ছে, কারণ ইসলাম বাড়িতে 4 বাঘিনী জন্ম দিয়েছি আমরা। পাশ থেকে তাই খুশিতে গদগদ হয়ে বলল, আমিও গর্ভবতী হচ্ছি, দেখো খুশিতে আমরা সবাই গর্ভবতী হয়ে গিয়েছি। তাইবের কথা শুনে মাহির তাইবের পায়ে পাড়া দিল। ভীষণ এক্সাইটেড হয়ে যেসব উল্টাপাল্টা কথা বলে ফেলছিস এখন বুঝতে পেরেছিস? তাই থমথম খেয়ে বাবার দিকে তাকিয়ে দেখলো, চোখ গরম করে তাকিয়ে আছে তার ওই দিকে। তাইবের কথায় পাত্তা না দিয়ে আমির সাহেব রেগে গিয়ে হুডি পরা মানুষটার দিকে তাকিয়ে বলল, চুরি করার শখ তাই না? অনেক দাঁড়া, আজকে চুরি করাচ্ছি, তোকে মেরে তোর বাবা মাকে ডাকবো, দাঁড়া বলে লোকটির পশ্চাৎ আরো কয়েকটা বাড়ি বসিয়ে দিল। ওইদিকে আজমেরি বেগম ফেসপ্যাক মুখে লাগিয়ে সমস্ত গয়নাগাটি পরে চুপচাপ দাঁড়িয়ে আছে আনিসুল সাহেবের পেছনে। আমির সাহেব ইচ্ছে মতো পেটালো হুডি পরা লোকটিকে। মুখ থেকে মাস্ক টেনে খুলতেই ভেবাচাকা খেয়ে গেল। সে কি দেখছে? সে কি ঠিক দেখছে নাকি মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় চোখে ভুল দেখছে? তাই চোখগুলো ভালোভাবে কষলিয়ে আবার তাকাতে দেখলো হুডি পরা লোক আর কেউ না, তার ওই ছেলে আবির। এতক্ষণ নিজের ছেলে কিভাবে পেটালো? আমির সাহেবের ঘুরে সামনে তাকাতে দেখলো সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের দেখে মনে হচ্ছে তারা 440 ভোল্টের ঝটকা খেয়েছে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পাশ থেকে মাহির তাইবা লামিয়া মুখ টুপে হাসছে। এদিকে আবির লজ্জায় মরি অবস্থা। বিয়ে করার পরও বউকে নিয়ে না ঘুমিয়ে একা ঘুমাতে হয়, এই দুঃখে বেচারি আজকে রাতে মই দিয়ে লামার বেলকনিতে এসেছিল। তার রুমে গিয়ে বউকে বুকে নিয়ে ঠাইসে একটা ঘুম দিবে এই ভেবে। সকাল বা ভোর হবার আগে আস্তে করে চলে যাবে ঘুম ভাঙার আগে সকলের, কিন্তু তার হলো না। আবিরকে দেখলাম হতবাক। শফিকুল সাহেব আবিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কি করছো? তাও এমন কেন কেন এসেছো?
আবির কোনো কথা বলছে না, তা দেখে পাশ থেকে আমির সাহেব গম্ভীর গলায় বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? আবির নিজেকে আর ধরে রাখতে পারছে না, না পেরে উল্টে বইয়ের কাছে এসেছিলাম। বিয়ের পরও বউ ছাড়া একা ঘুমাতে ভালো লাগে না, কিন্তু এসে এই যে ইসরায়েলদের হাতে পড়তে হবে তা তো আর জানতাম না। আবিরের কথা শুনে সবাই হতবাক। এদিকে লামা লজ্জায় মরি মরি অবস্থা। আমির সাহেব আবিরের দিকে চোখ পাকিয়ে বলল, আবির কি বলছো যাতা? আমির সাহেব রেগে বললেন, অসভ্য ছেলে, লজ্জা শরম খেয়ে ফেলেছ নাকি? আর কয়টা দিন সহ্য করতে পারছো না? সাফন বুঝতে পেরে পরিস্থিতি সামলে দিতে বলল, আচ্ছা যা হবার হয়ে গেছে, যে যার বাসায় যান। পাশ থেকে দুই বাড়ির ছোটরা মিটমিট করে হাসছে। বাড়ির বড়রা কিছু না বলে বাড়ির দিকে হাঁটা দিল। আনিসুল সাহেব দীর্ঘ শ্বাস ফেলে পেছনে তাকাতেই চিৎকার করলো, আল্লাহ গো, ডাইনি! আনিসুল সাহেবের চিৎকার শুনে সবাই আবার তার দিকে তাকালো। রাশেদা বেগম দৌড়ে স্বামীকে ধরলেন, হার্টের রোগী এই লোক, যদি কিছু হয়ে যায়। তাই সে সবসময় ভয়ে থাকে। আজমেরি বেগম বিরক্ত হয়ে বলল, ডাইনি? কই ডাইনি? আমি ডাইনি না, তোর আম্মা। আজমেরি বেগমের কথা শুনে রাশেদা বেগম বেশ বিরক্ত হয়ে বলল, আম্মা, এইবার এই রাত বেরাতে এইসব কি? আর এত গয়না পরে বাহিরে এসেছেন কেন? আর মুখে সব কি লাগিয়েছেন? জানেন আপনার ছেলে হার্টের রোগী? জানি হার্টের রোগী, আর এই গয়না পরছি চোরাইছে বইলা, তাই পইরা চোরদের দেহা বাড়াইছি, যাতে আমার গয়নাটি চুরি না হয়। আইছিলাম যে, দেখ তুই ধরা খাইছস, আমার এত এত গয়না চুরি করতে পারস না। আজমেরি বেগমের কথায় রাশেদা বেগম বিরক্ত হয়ে তার প্রাণের প্রিয় স্বামীকে বাড়ির ভেতরে নিয়ে গেল। হামিদ সাহেব তার মায়ের কাঁধে ধরে কিছু বলতে বলতে তাকেও নিয়ে বাড়ির ভেতর চলে গেল। আস্তে আস্তে খান পরিবারের সবাই চলে গেল। এদিকে খান বাড়ির বাগানে আর ইসলাম বাড়ির ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে। আবির ইসলাম বাড়ির চার বিছুর দিকে তাকিয়ে বলল, তোরা ইচ্ছে করে এমন করেছিস তাই না? তাইবা, মাহির, লামিয়া এর সাথে একসাথে মাথা নাড়িয়ে ওপর নিস, আবার দ্রুত ডান দিকে মাথা নাড়ালো। তা দেখে আবির ক্ষিপ্ত হয়ে বলল, দেখেছিস তোরা, ওরা ইচ্ছে করে এমন করেছে, আবার না বলছে। তা শুনে লামিয়া একদম ইনোসেন্ট ফেস নিয়ে বলল, ছি আবির ভাই, এসব কি বলছেন? ইচ্ছে করে করবো কেন? আমরা তো ভেবেছিলাম চোর, আর আপনি যেভাবে এসেছেন চোর না ভেবে উপায় আছে? আর আমরা কি জানতাম আপনি মধু খেতে এসেছেন? জানলে তো আমরাই আপনাকে মধুচারে ছুঁড়ে দিতাম। পাশ থেকে মাহির তাইবা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশেদার কাউকে কিছু বলতে দিল না, কারণ রাত অনেক হয়েছে। আবিরকে লাবিবার সাফন ধরে ওঠালো। তা দেখে সবাই হাসছে। আবির লামহার দিকে অসহায় চোখে তাকায়। সাফন তা বুঝলো, তাই সাফন লামহাকে বলে উঠল, লামহা, তুইও চল আমাদের সাথে। লামহা রাশেদের দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলল, আমি কিভাবে যাব? রাশেদ তা খেয়াল করে বলল, চাইলে যেতে পারিস, কিন্তু আমি সামলে নিব। লামহা আবিরের দিকে তাকিয়ে দেখলো অসহায় চোখে তাকিয়ে আছে। লামা তা দেখে রাজি হয়ে গেল। খানবাড়ির দিকে তারা রওনা দিতেই পেছন থেকে লামিয়া বলল, যা আলহাম্মা যা, আবির ভাইয়ের বামে বাম লাগিয়ে দে। তা শুনে মাহির তাইবা হেসে উঠল। হামিদা লামিয়ার মুখ চেপে ধরে পাশ থেকে তাইব বলে উঠল, আবির ভাই সকালে বাথরুমে বসতে পারবেন তো? পাশ থেকে মাহির বলল, লামহা বামে মালিশ করে দিলে সকাল হবার আগেই বাথরুমে বসে গিয়েছে দেখবি। রাশেদ চোখ পাকিয়ে তাকালো চারজনের দিকে। আবির যেতে যেতে বিরক্ত হয়ে বলল, তোদের চারজনকে আমি দেখে নিব। লামিয়া পেছন থেকে বলল, আজকের আগে নিজের রেড বাম দেখা নেন, তারপরে আমাদের দেখার কথা মাথায় আনবেন। আবির কিছু বলতে গেলেই সাফন আবিরকে টেনে ধরে নিয়ে চলে গেল। তারা যেতেই রাশেদ হেসে উঠল, সাথে সাথে আরিফ, তাইবা, মাহির, লামিয়া, হামিদা পাশ থেকে শুভ্র ঠোঁট কামড়ে হাসছে। রাশেদ হাসতে হাসতে বলল, তোরা সত্যিই জানতি এটা আবির, তাই না? তাইবা, মাহির, লামিয়া, মাহির হাসি থামিয়ে রাশেদের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। খানবাড়িতে প্রবেশ করতে সাফওয়ান আবিরকে মজা করে বলল, মধু খেতে গিয়ে শালাশালিদের আপ্যায়ন কেমন লাগলো? আবির দুঃখী মুখ বানিয়ে বলল, জানতে চাস? সাফওয়ান মাথা নাড়ালো, সে জানতে চায়। আবির তা দেখে দুঃখী মুখ করে গেয়ে উঠল, রাতের বেলা মধু খেয়েতে করতে গেলাম চুরি, মধুর মালিক ভাই বোন আমায় অমনি নিল ধরি, ধৈরা নিয়া পিডান দিল,
তবু মধু দিল না রে, আর আসবো না মধু খেতে। ও বউরে, আর আসবো না মধু খেতে। আবিরের গান শুনে সবাই হেসে উঠল। লামা রাগি চোখে আবিরের দিকে তাকাতেই আবির লামাকে চোখ মারল। তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরতে সামনে তাকাতে দেখলো তাইবা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মুখে হালকা মেকআপের দরুন লাগছে। লামিয়া পিছে ঘুরে তাকিয়ে ইশারা করলো। তাইবাকে নিচের দিকে ডাকলো। তাইবা শাড়ির কুচি সামলাতে সামলাতে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। লামিয়া কাজল নিয়ে তাইবার কপালে লাগিয়ে দিল। তাইবা ভুরু কুচকে আয়নার দিকে তাকিয়ে রেগে লামিয়ার পিঠে 2-3টা কিল বসিয়ে দিতে লামিয়া মুখ থমথম খেয়ে বলল, ঠিক এই কারণেই মানুষের ভালো করতে নেই, উপকার করতে গেলেই বাঘে খায়। ছ্যা, জীবনটাই বেদনার। তাইবা কপাল কুচকে কালি মুছতে মুছতে বলল, হারামি তোকে বলেছিলাম আমার ভালো করতে, দিলি তো যাওয়ার আগে একটা কাম করে। তাইবা কথা শুনে মুখ বাঁকিয়ে গিটারের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল লামিয়া আর বলল, আরে নজর টিকা দিলাম, জানি নজর না লাগে, আর এমনিতেও তোকে কামের বেরিয়ে সকিনা লাগছে। আর রাস্তায় কুজন সবসময় বাড়ির কামের বেডি সকিনার ওপরই পড়ে যায়, তাই বাঁচালাম আর কি। আর তুই কি না মারলে আমা আর তুই কি না মারলি আমাকে, ছি তাইবা বলে হাঁটা ধরলো। লামিয়া তাইবা লামিয়ার কথা শুনে হাসলো। তারপর পিছন পিছন সেও দৌড় দিল। আজকে ভার্সিটির প্রোগ্রাম, তাই খান ও ইসলাম পরিবারের সব ছেলেমেয়েরা সবাই যাবে লামিয়া গান শুনতে আর তাইবার নাচ দেখতে। তাই সবাই বাগানে এসে বসে আছে, কিন্তু তাদের দুজনের খবর নেই। বেচারা আবিরের শরীরে প্রচুর ব্যথা, তাই আবির যাবে না। আবির যাবে না দেখে লামহাও যাবে না। এরা দুজনের একজনও যাবে না, তাছাড়া সবাই যাবে। শারমিন সামিরের পাশে দাঁড়িয়ে আর চোখে রাশেদের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাশেদ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তা দেখে শারমিনের মন খারাপ হলো। এদিকে মনিকা খালি শুভ্রর দিকে লেগেই যাচ্ছে। শুভ্র বিরক্ত হয়ে যত দূরে যাচ্ছে মনিকা তার সাথে ততই লেগে যাচ্ছে। আবির এসব দেখে বেশ বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। স্ক্রিনে ভেসে আছে 1 থেকে 6 বছরে বাচ্চার ছবি। গায়তা এখানে আবির না লাবিব হতো হয়তোবা। গায়ে তার লাল রঙের ওড়না পেঁচানো শাড়ির মতো করে, আর মাথায় কালো ওড়না, চুল বানিয়ে রেখেছে। মাথায় লাল রঙের আরো একটা ওড়না দেওয়া, গালের হাত দিয়ে ছোট ছোট দাঁত কেলিয়ে হাসছে। লাবিব তার ফোনটা বুকের বাঁ পাশে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। মাহির, তাইবা, জাহিদ, সাফওয়ান, হামিদা, হাফসা, ফারিয়া সবাই একসাথে দাঁড়িয়ে আছে। বাড়ির মা চাচিদের থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো তাইবা আর লামহা। জাহিদ চোখ ঘুরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। হালকা বাতাসে যেন তার গা ছুঁয়ে গেল। এই প্রথম তাইবাকে শাড়ি পরা দেখলো সে। ভীষণ মারাত্মক সুন্দর লাগছে তাকে। নিজের অজান্তে জাহিদ হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরলো। লামিয়া কি যেন বলছে, তা দেখে তাইবা হাসছে। তাইবার হাসি মুখ দেখে জাহিদের বুকে কেমন জানি মোচড় দিয়ে উঠলো। বুকে হাত চেপে ধরে উফ বলে উঠল। সবাই তার দিকে দৃষ্টি। রাশেদকে ধরে ভুরু কুচকে বলল, জাহিদ কি হয়েছে? জাহিদ নিজের কাছে নিজে লজ্জিত হলো। তেমন কিছু না, বুকে ব্যথা করছিল, এখন ঠিক আছি। পাশ থেকে সাফওয়ান বলে উঠল, হঠাৎ বুক ব্যথা, এই আর কি। বলেই চুল কালো জাহিদ। লামিয়া এসেই তার দিকে তাকালো, দেরি করলো না, তড়ি ঘড়ি চলো। লামিয়া কণ্ঠ শুনে চোখ তুলে লামিয়ার দিকে তাকাতেই বুকের ভেতর হাহাকার করে উঠল। আজ মাহিরের বাইকে হাফসা যাবে দেখে সবাই একটু অবাক হলো। তারপর একে একে গাড়িতে উঠে পড়তে তাইবা বাইকে উঠতে যাবে বলে উঠল, এই শাড়ি পরে তোকে বাইকে নিতে পারবো না, তুই গাড়িতে যা। তা শুনে তাইবা ভুরু কুচকে তাকালো তাইবের দিকে। তাইব বাইকে উঠতেই ফারিয়া তাইবের বাইকে উঠে পড়ল। তাইবার ব্যাপারটা বুঝতে পেরে ধমক দিয়ে তাইবের পিঠে কিল মেরে চলে গেল। রাশেদ বাইকে বসতেই শারমিন রাশেদের বাইকে উঠতে গেলে রাশেদ কড়া গলায় বলে উঠল, আরিফ তাড়াতাড়ি উঠ বাইকে, আর লামিয়া আজকে আবরারের সাথে চলে যা। রাশেদের কথা শুনে লামিয়া বুড়ো কুচকে তাকালো রাশেদের দিকে। রাশেদ আরিফকে বাইকে উঠিয়ে স্টার্ট করলো বাইক। শারমিন মন খারাপ করে চলে গেল সাফওয়ান আর হামিদার দিকে। এদিকে লাবিব, মনিকা
আর সামির এক গাড়িতে যাবে, তাই তাইবাও তাদের সাথে উঠেছে। জাহিদ লাবিবের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে লাবিব তাইবাকে বলল, তুই জাহিদের সাথে যা, আমাদের যেতে দেরি হবে বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তাইবা বিরক্ত হলো জাহিদের গাড়িতে যে পেছনের সিটে বসলো তা দেখে জাহিদ গম্ভীর গলায় বলল, আমি কারো ড্রাইভার না, সামনের সিটে এসে বসো। তাইবা তা শুনে রেগে মেগে আবারও সামনের সিটে এসে বসলো। তা দেখে জাহিদ তাইবার দিকে তাকিয়ে বলল, আরে আস্তে আস্তে, গাড়ি ভেঙে ফেলবে নাকি? তাইবের তাইব মুখ ঝামটা দিয়ে চুপচাপ বসে রইল। এখানে তাইব না তাইবা হতো। লামিয়া ভুরু কুচকে শুভ্রের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, সবাই চলে গেল, আপনি যাচ্ছেন না কেন? শুভ্র সানগ্লাস পরতে পরতে বলল, ধরে না বসলে আমি গাড়ি স্টার্ট করব না। বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু, বিরক্ত হয়ে বলল লামিয়া। শুভ্র তা দেখে বাঁকা হেসে জোরে বাইক স্টার্ট দিয়ে টান দিতেই লামিয়া পড়ে যেতে নিলে একটুর জন্য বেঁচে গেল। বেশ বিরক্ত হলো। 440-এর ভোল্ট লাগলো যেন শুভ্রের সাথে ধাক্কা লাগায়। বেশ বিরক্ত হলো। আবারও অবাক দৃষ্টিতে শুভ্রের কাঁধের দিকে তাকিয়ে বলল, আপনার শরীরে কারেন্ট আছে নাকি? কেন? ভুরু কুচকে বলল শুভ্র। মনে হলো শখ খেলাম। শুভ্র হেসে বাইক টান দিতেই বলল, আপনি আর কারেন্ট এক হলো না তো। শখ খাবেনি মিস, যাই হোক ভালো করে বসুন। লামি আবার শুভ্রের কাঁধে হাত রাখতে কেঁপে উঠল, কিন্তু এবার আর হাত ছাড়ালো না। শুভ্রতা বুঝতে পেরে হেসে রওনা দিল ভার্সিটির দিকে। সাদা রঙের পাঞ্জাবি পরে ফুল হাতে নিয়ে এদিক সেদিক ছুটছে জুনায়েদ। অনুষ্ঠানের সমস্ত দায়িত্বে এসেছে তার টিমের এবং তার ঘরেই সব গুছিয়ে নিয়েছে সে। প্রায় ক্লান্ত, পাঞ্জাবি ঘেমে ভিজে গেছে। রাসেল কোথা থেকে যেন এক হাতে পাখা এনে জুনায়েদকে বাতাস করছে। একে একে 3টা বাইক এসে এবং 3টা গাড়ি এসে থামলো ভার্সিটির মাঠে। গাড়ি থামতেই তাইবা দ্রুত গাড়ি থেকে নেমে দীর্ঘ শ্বাস নিল। তা দেখে এতক্ষণ ধরে শ্বাস আটকে রেখেছিলে নাকি? জায়েদ তাইবার এমন কাজে হেসে গড়াগড়ি খাচ্ছে যেন। তাইবা পেছন ঘুরে তাকে বিরক্ত হলো। পুরোটা রাস্তা তাকে জ্বালিয়েছে এই লোক। এভাবে সেজেছিস কেন? কার জন্য শাড়ি পরেছিস? এতটা লিপস্টিক কেন দিয়েছিস? আগডুম বাগডুম আরো কত কথা। গাড়ি থেকে একে একে সবাই নেমে আসলো। আশেপাশে মেয়ে গিলে খাচ্ছে যেন খান পরিবারের ছেলেদের। তা দেখে হামিদা সাফওয়ানের হাত ধরতেই সাফওয়ান হালকা এসে হামিদার হাত আরো শক্তভাবে ধরে নিল। লাবিব গাড়ি থেকে নামতে জুনায়েদ দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরে প্রিয় বন্ধুকে। লাবিব জুনায়েদকে জড়িয়ে ধরে সবার সাথে পরিচয় করাতে লাগলো। লামিয়া ভুরু কুচকে রেখেছে। এই মাত্র এসে থামলো তাদের সামনে। লামিয়া কে দেখে জুনায়েদ আর রাসেল চমকে উঠল। এই মেয়েকে খুঁজতে খুঁজতে মরছে সে। তেমন ভার্সিটিও আসে না আর এই মেয়ে আজকাল। জুনায়েদ লামিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। তা শুভ্র খেয়াল করতে ভুরু কুচকে তাকালো। লামিয়া জুনায়েদের কাঁধে হাত রেখে শুভ্রের সাথে পরিচয় করিয়ে দিয়ে লামিয়ার সাথে পরিচয় করাতে চাইলে জুনায়েদ লাবিবের দিকে তাকিয়ে বলল। লামিয়া মাথা তুলে জুনায়েদের দিকে তাকাতে বেশ বিরক্ত হলো। বিরক্ত হয়ে তাইবার দিকে তাকিয়ে বলল, তাকে নিয়ে চলে গেল। তা দেখে সবাই বেশ অবাক হলো। মাহির লাবিবকে দিকে তাকিয়ে বলল, লাবিব ভাই, আপনি কি পরিচয় করাবেন ওনাকে? ওনার সাথে আমার আর লামিয়ার আগে থেকেই পরিচয় আছে। লাবিব ভুরু কুচকে বলল, কিভাবে? আরে রাসেল ভাই ডিম ফাটিয়ে দিয়েছিল লামিয়া, তারপর থেকেই পরিচয়। রাসেলকে দিকে তাকে হো হো করে হেসে উঠল মাহির। তারপর তাইবকে নিয়ে চলে গেল লামিয়াদের কাছে। এদিকে মাহিরের কথা শুনে বুঝতে পেরে গেছে সকলে ঘটনা কি। ওইদিকে রাসেল লজ্জায় লাল নীল ধারণ করছে নিজের মুখ। তাই জুনায়েদ পরিস্থিতি সামাল দিতে সবাইকে প্যাডেলের চেয়ারে বসিয়ে দিল। তারপর লাবিবকে টেনে একপাশে নিয়ে অস্থির হয়ে বলল, ওই মেয়েকে তোর কি হয়? কোন মেয়ে? আরে ওই যে লামিয়া। কেন? আরে বল না, তুই আগে বল। তোকে বলেছিলাম না একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ, এটাই সেই মেয়ে, আর কেউ না, লামিয়া। লাবিব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জুনায়েদের দিকে। তা দেখে জুনায়েদ হালকা এসে বলল, আরে আমি লামিয়াকে ভালোবাসি, প্লিজ কিছু করে ওকে আমার করে দে প্লিজ ভাই, এটা সম্ভব না। বেশ গম্ভীর কণ্ঠ শোনালো লাবিবের। কেন সম্ভব না? কারণ লামিয়া তোকে কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু কেন? কারণ আছে, এসব কল্পনাতেও আনবি না, তাহলে তুই বাঁচতে পারবি না জুনায়েদ। লামিয়ার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উঠিয়ে নেওয়া হবে।
জুনায়েদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবের দিকে। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগে লাবিব বলে উঠল, প্লিজ ভাই আর কিছু বলিস না, বলে চলে গেল। জুনায়েদ মলিন মুখে লাবিবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভার্সিটির প্রধান অতিথির আগমনে অনুষ্ঠান শুরু হয়েছে, তাই সবাই একে একে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একে একে 5-6 জন কালো গাড়ি করে প্রবেশ করলো ভার্সিটিতে। সব মেয়েরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে অতিথি বরণ করতে। সবার আগে গাড়ি থেকে বেরিয়ে এলো কালো পোশাক পরা কয়েকজন লোক। তাকিয়ে গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো নাসির কায়সার। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস এঁটেছে, দেখতেও কম লাগছে না। মেয়েরা বরণ করছে হাঁ করে তাকিয়ে কায়সারের দিকে। নাসির কায়সার তা দেখে হেসে চুলগুলো হাত দিয়ে ব্রেকবাস করলো। ঠোঁট দিয়ে চোখ দিয়ে আমাকে গেলা শেষ হলে বরণ করতে পারো তোমরা। কায়সারের কথায় হুঁশ ফেল সকলের। কায়সার বসে বসে চোখ ঘুরাচ্ছে, কাউকে খুঁজছে। খুঁজতে খুঁজতে চোখ গেল পিছনের শাড়িতে, যেখানে নেভি ব্লু রঙের চুড়িদার পরে বসে আছে গিটারকে নিয়ে লামিয়া। চোখে মুখে বিরক্তির ছাপ। কায়সার তা দেখে হাসলো। সেদিন রাতে লামিয়াকে নিয়ে স্বপ্ন দেখার পর থেকেই বেশ দুর্বলতায় ভুগছে সে। একে একে শুরু হলো অনুষ্ঠান। তাইবারা মঞ্চে উঠতেই নাচের জন্য জাহিদ ফোনের ক্যামেরা অন করে রেখেছে। তায়েব ক্যামেরা নিয়ে এসেছে, বাসায় গেলে মা চাচিতে দেখাবে। তাইবা মঞ্চে উঠে স্পিকারে গান বেজে উঠল, রবীন্দ্রসঙ্গীত, মনোমর মেঘেরও সঙ্গী। তাইবা সেই গানে তালে তালে নৃত্য করছে, কিন্তু তাইবা জানলো না কেউ তা মুগ্ধ নয়নে দেখছে। তাইবার নাচ শেষ হতে করতালিতে ভেসে উঠল চারদিকে। প্রথম কেউ রবীন্দ্রসঙ্গীতের নৃত্য পরিবেশন করছে, তা দেখে স্যার ম্যামরা তাইবার বেশ প্রশংসা করলো। একে একে নাচ শেষ হতেই শুরু হলো গানের পালা। এবার লামিয়াকে মঞ্চে ডাকা হলো। লামিয়া গিটার হাতে নিয়ে মঞ্চে উঠে আসলো। কায়সার একদৃষ্টে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া গিটার টুংটাং শব্দ তুলে চোখ ঘুরিয়ে দৃষ্টি দিল শুভ্রের দিকে। শুভ্র একদৃষ্টে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া হেসে গান তুলল, চোরাবালির মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো, একটু আড়াল হয়ে আমায় দেখো। যদি কোনো চিত্র আঁকি, পৃথিবীর সবচেয়ে দামি যে চিত্র তুমি পারফেক্টলি বসো, তোমার লাগি শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো। সবাই বেশ মুগ্ধ হয়ে গান শুনছে লামিয়ার। কায়সার কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে, কিন্তু লামিয়ার তার খেয়াল নেই। সে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে শুভ্র বেশ চিন্তিত হলো, তবে কিছু বুঝতে দিল না। সে একদৃষ্টে তাকিয়ে আছে লামিয়ার দিকে। অনেকক্ষণ যাবৎ লামিয়ার দিকে তাকিয়েছিল লাবিব। কার দিকে তাকিয়ে আছে সেটা পর্যবেক্ষণ করছে কায়সার। লামিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে শুভ্রকে দেখতে পেল কায়সার। শুভ্র লামিয়ার থেকে চোখ ঘুরিয়ে কায়সারের দিকে শীতল চোখে তাকাতে কায়সার মনে মনে হাসলো। দুজন দুজনের দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো চোখে চোখে কোনো এক যুদ্ধ চলে গেল। গান শেষ হতে করতালিতে শব্দে দুজনের দৃষ্টি সরিয়ে নিল, হাততালি দিল। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হলো প্রায় সন্ধ্যায়। সবাই প্ল্যান করলো আজকে একটু ঘুরবে, কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে বাসায় যাবে। যে ভাবা সেই কাজ। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে খেয়ে একেবারে বাসায় চলে গেল সবাই। বাসায় যেতে যেতে প্রায় রাত 8টা বাজলো। সবাই বেশ ক্লান্ত। লামিয়া কাঁধে থেকে গিটারের ব্যাগ টেবিলের উপর রেখে জামা নিয়ে চলে গেল ফ্রেশ হতে হতে তার কিছু মনে পড়তে দুটো জামা পরে দৌড়ে এসে আরিফের রুমে। সেখানে তাকে না পেয়ে দৌড়ে ছাদে পা রাখতেই আরিফ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অন্তনত দহনের জাগরণ। কারোর কণ্ঠ শুনে আরিফ পিছু ফিরে তাকালো। লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো। লামিয়া আস্তে ধীরে আরিফের পাশে যেয়ে বসলো। আরিফ বলে উঠল, এটা কার উক্তি? কেন জানো না তুমি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, তুই তো আবার রবীন্দ্রনাথের বিগ ফ্যান, বলে লামিয়ার মাথায় গাড্ডা মারলো। উফ ভাই, সবসময় গাড্ডা মারো কেন, ভালো লাগে না। লামিয়ার কথায় আরিফ হালকা হাসলো, তারপর আকাশের দিকে তাকালো। লামিয়া আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ছেলেরা কান্না করলে কি জাত যায় ছোট ভাই? আরিফ লামিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা? এটা যেমন প্রশ্নই হোক, তুমি বলো আগে। আরিফ আকাশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জাত যায় কিনা জানি না, কিন্তু ছেলেদের কাঁদতে নেই, তারা যতই কষ্ট পাক না কেন তাদের কাঁদতে নেই।
তাহলে তোমার চোখে পানি কেন? আরিফ থামলে লামিয়ার দিকে তাকিয়ে ঠোঁট টেনে হাসির চেষ্টা করে। চোখ মুছে বলল, কোথায় পানি? পানি আসলে ঠান্ডা লাগে, আসলে ঠান্ডা লেগেছে তাই। মেয়েটা কে, ছোট ভাই? আরিফ অবাক দৃষ্টি লামিয়ার দিকে তাকিয়ে লামিয়া লামিয়া আরিফের চোখের দিকে তাকিয়ে আরিফ মলিন হাসে। কোন মেয়ে? তুমি যাকে ভালোবাসো? এসব কি বলছিস? আমি আবার কাকে ভালোবাসবো? আয়নাকে ভাইয়া? বেশ শীতল কণ্ঠে বলল লামিয়া। আরিফ লামিয়ার দিকে তাকালো। বোনের দিকে তাকিয়ে আরিফ বুঝতে পারলো লামিয়া সব জেনে গেছে, তাই লুকানোর কিছু নেই। তাই ভাঙা গলায় বলতে শুরু করলো, আয়না আমার ক্লাসমেট ছিল। আস্তে আস্তে ভালো বন্ধুত্বের পর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের 3 বছর রিলেশন। সবকিছু ঠিক হয়েছিল। কিছুদিন আগে ওর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। একজোড়া ওকে জোর করে পাত্রের সামনে বসানো হয়। তারা আয়নাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। আয়নার বাবা মাকে সব বলে আমাদের রিলেশনের ব্যাপারে, কিন্তু তারা মানতে রাজি না, কারণ এখন আমি কোনো কাজ করি না। তার ওপর ওর বাবা পুলিশ, কোনোভাবে রাজি না তারা। সেদিন আয়নাকে ফোনে অনেক কান্নাকাটি করছিল, এই বিয়ে সে করতে চায় না। আমি ওর বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বোঝেনি। এমনকি বলেছিলাম বাবা মাকে নিয়ে প্রস্তাব নিয়ে যাব, কিন্তু তাতেও রাজি না। আজকে ওর গায়ে হলুদ হচ্ছে, কালকে রাতে বিয়ে। আমাকে একটু আগে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। আমি কি নিয়ে বাঁচব রে লামিয়া? আমার যে সব শেষ হয়ে গেল। আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া, আমি সত্যি বাঁচতে পারবো না। আর আয়নাও বলেছে ওনাকে নিজের ক্ষতি করে দিবে। আরিফ পুরো কথা শেষ করতে না পেরেই ডুকরে কেঁদে উঠল। লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আরিফের দিকে। যে ভাইয়ের চোখের দিয়ে কোনোদিনও পানি ঝরেনি, সে ভাই আজ কান্না করছে। তুমি কি আয়না আপুকে চাও? হ্যাঁ চাই, কিন্তু কোনো কিন্তু না। আমি আছি না, আমরা সবাই আছি। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, তুলে নিয়ে আসবো দরকার পড়লে। আরিফ হতবাক হলো লামিয়ার কথায়। আরিফ কিছু বলার আগে ঠাস করে থাপ্পড় এসে পড়লো তার পিঠে। ফিরে তাকিয়ে দেখলো রাশেদ ক্ষিপ্ত চোখে তাকিয়ে তার পেছন থেকে ভাই বোনের কথা শুনছিল, দাঁড়িয়ে হাসছে। আরিফ অবাক হয়ে তাকালো লামিয়ার দিকে। লামিয়া ফিক করে হাসলো। রাশেদ আরিফের গলা জড়িয়ে ধরে বলল, তুই অনেক স্বার্থপর হয়ে গেলি কিভাবে? আমাদের একবারও বললি না কেন? পাশ থেকে হামিদা বলে উঠল, ছোট ভাইয়া, আমাদের কথা কি ছিল? আমরা সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিব, আর তুমি এটা কিভাবে গোপন ডাকলে? রাশেদ বলল, লামিয়া না বলে জানতামই না এত কিছু। ভাগিস, লামিয়া বলল। আরিফ লামিয়ার দিকে তাকালো। তা দেখে লামিয়া আরিফের চুল টেনে বলল, এভাবে তাকাবে না ছোট ভাই। রাশেদ আরিফের দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে? ভালো কথা, আমাকে তো বলতে পারতি, কোনো একটা ব্যবস্থা করতাম। আরিফ মাথা নিচু করে আছে। তা দেখে রাশেদ আবারও বলল, শুধু হলুদ হয়েছে, বিয়ে হয়নি এখনো। আমরা প্ল্যান করে রেখেছি, চিন্তা করিস না। মেয়ের বিয়ের আসর থেকে উঠে নিয়ে আসবো। কিন্তু বাবা, কোনো চিন্তা নেই, আমি সামলে নিব। ইসলাম বাড়ির ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে। এবার না হয় ওইবার। ইসলাম বাড়ি 4 বিচ্ছু আছে না, ওই বিচ্ছু কি বলিস তোরা? পাশ থেকে মাহির, তাইব তাইবা, লামিয়া, লামহা, হামিদা একই সাথে বলে উঠল, ঠিক ঠিক। বিপদের সময় ভাই বোনদের পাশে পেয়ে আরিফ রাশেদকে জড়িয়ে ধরল। রাশেদ হেসে এক হাত দিয়ে আরিফকে সামলে নিয়ে আরেক হাত দিয়ে বাড়ির দিকে মাহি, তাইবা, লামিয়া, হামিদা ঝাপটে পড়লো। তা দেখে সবাই হেসে উঠল। পাশে দাঁড়িয়ে শুভ্র তাদের দেখে নিজেও হাসলো। ভাই বোনের এমন ভালোবাসা দেখে শুভ্র ফোন বের করে ছবি তুললো। ভাই বোনেরা যতই পিছু থাকুক না কেন, বিপদের সময় সব সময় ঢাল হয়ে দাঁড়ায় একজন আরেকজনের পাশে।